হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসই B1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, চীনের বক্সার বিদ্রোহের প্রকৃতি ও চরিত্র এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রশ্নটি 20 নাম্বারের আসতে পারে তোমাদের। দেখো, তোমাদের সাজেশনে দেওয়া আছে চীনের বক্সার বিদ্রোহের কারণ ও ফলাফল। তাহলে প্রকৃতি বা চরিত্র তোমরা কেন করবে? প্রকৃতি বা চরিত্রই হচ্ছে বক্সার বিদ্রোহের মূল প্রশ্ন, আসল প্রশ্ন, যে প্রশ্নটি গত কয়েক বছরে কিন্তু পরীক্ষায় আসেনি। তাই এবার তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন। সাজেশনে উল্লেখ না থাকলেও এই প্রশ্নটাই পরীক্ষায় আসতে পারে। তোমরা চীনের বক্সার বিদ্রোহ পড়ে যাচ্ছ, বক্সার বিদ্রোহ থেকে 4টি প্রশ্ন, মানে 4টে দিক রয়েছে। এক রয়েছে কারণ, ফলাফল, প্রকৃতি, আর রয়েছে বক্সার প্রোটোকল। তা বক্সার প্রোটোকল টিকা আসতে পারে, যার সম্পর্কে একটি ভিডিও আমি এর আগে দিয়েছি। এখন বক্সার বিদ্রোহের কারণ ও ফলাফল এর পরবর্তীতে আমি তোমাদের সামনে একটা ভিডিও ক্লাস নিয়ে আসবো। তো তোমরা যদি শুধু চীনের বক্সার বিদ্রোহের কারণ বা ফলাফল পড়ে পরীক্ষায় যাও, গিয়ে দেখলে যে চীনের বক্সার বিদ্রোহের প্রকৃতি দিয়েছে, তখন একটা সমস্যা তৈরি হবে, তোমরা লিখতে পারবে না। তাই যেহেতু তোমরা বক্সার বিদ্রোহটা পড়ছো, এই প্রশ্নটাও অবশ্যই করে যাবে। এই প্রশ্নটাই কিন্তু আসার চান্সেস বেশি। 2022 সালে যদিও এসছে বক্সার বিদ্রোহের কারণ ও ফলাফল, ওই প্রশ্নটা তোমরা অবশ্যই করবে, কিন্তু তোমরা সাপোর্টে এই প্রশ্নটাও করে রাখবে চীনের বক্সার বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। তো এই বিষয় নিয়ে আলোচনার আগে একবার বোর্ডে কি লেখা আছে আমরা দেখে নেব। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 5th সেম ডিএসসি B1 মার্কস 20 নম্বরের প্রশ্ন, চীনের বক্সার বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। চীনের দুটো বিদ্রোহ তোমাদেরকে পড়তে হবে, একটি তাইপিং বিদ্রোহ আর একটি বক্সার বিদ্রোহ। এই দুটো বিদ্রোহ খুব ভালো করে যাবে, এখান থেকে প্রশ্ন জেনুইন তোমরা পরীক্ষা কমন পাবে। তো দেখো, বক্সার বিদ্রোহ কেন হয়েছিল সে সম্পর্কে আগে একটু আমরা আলোচনা করব। চীনে যেসব পাশ্চাত্য শক্তিবর্গ, প্রায় 10-12টি দেশ চীনের উপরে আধিপত্য স্থাপন করেছিল। বিভিন্ন দেশ, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, জার্মানি, রাশিয়া, জাপান, অস্ট্রিয়া, বেলজিয়াম, ইতালি, এই সমস্ত দেশ চীনের উপরে তাদের সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে এবং সাম্রাজ্যবাদী যে শোষণ, সেই শোষণ তারা শুরু করে এবং চীনের যে রাষ্ট্রীয় অখণ্ডতা, সেই অখণ্ডতাকে তারা ধ্বংস করে দেয়। এর বিরুদ্ধে চীনের বক্সাররা বিদ্রোহ করেছিল। বক্সার একটি গুপ্ত সমিতির নাম, যে সমিতিতে প্রতিটা সদস্য বক্সিং অর্থাৎ মুষ্টিযুদ্ধ অনুশীলন করতেন এবং ভাবতেন যে মুষ্টিযুদ্ধ অনুশীলনের ভিতর দিয়ে তাদের মধ্যে একটা শক্তি উৎপন্ন হবে, তাদের দেহে বুলেট ভেদ করতে পারবে না এবং তারা এইভাবে নিজেদেরকে শক্তিশালী করে তারা এই পাশ্চাত্য শক্তিবর্গের বিরুদ্ধে লড়াই করতে পারবে। তা শ্বেতপদ্ম গুপ্ত সমিতি, যেটা সান ইয়াতসেন তৈরি করেছিলেন চীনে, এই গুপ্ত সমিতির হাত ধরে এই বক্সাররা সংগঠিত হয় এবং তাদের এই সমিতির নাম হয় বক্সার সমিতি এবং এই তাদের আন্দোলন বক্সার বিদ্রোহ নামে পরিচিত। 1900 খ্রিস্টাব্দে এই বক্সার বিদ্রোহ পরিচালিত হয় শুধুমাত্র পাশ্চাত্য শক্তির বিরুদ্ধে, যে দেশ থেকে পাশ্চাত্য শক্তিকে হটাও, বিদেশিদের হটাও। যেমন 1919-এর যে 1 মে, মানে চৌঠা মে যে আন্দোলনটা হয়েছিল, চৌঠা মে আন্দোলন, যে সম্পর্কে এর আগে একটি ভিডিও ক্লাস দিয়েছি, দেখে নিও তোমরা। সেখানেও কিন্তু আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিদেশি বিতাড়ন। ঠিক সেই রকম এই বক্সার বিদ্রোহে মূল লক্ষ্য ছিল দেশ থেকে বিদেশি শক্তিকে হটিয়ে দেওয়া। এখন এই বক্সার বিদ্রোহ কেন চীনে হলো সে সম্পর্কে আর একটু ডিটেলসে আলোচনা করা প্রয়োজন। দেখো, যে কোনো দেশে যে প্রতিক্রিয়াশীল শক্তি থাকে, প্রতিক্রিয়াশীল শক্তি বলতে কি, দেশের সরকারের বিরুদ্ধে যদি কোনো রকম গণ অসন্তোষ বিদ্রোহ দেখা দেয়, সরকার সঙ্গে সঙ্গে তাকে দমন করে দেয়, একে বলে প্রতিক্রিয়াশীল শক্তি। একটা কোনো ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখা দিল। এই প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে যখন সরাসরি কোনো বিদ্রোহ বা আন্দোলন করা যায় না, তখন আন্দোলন পরিচালিত হয় গুপ্ত সমিতির মাধ্যমে, অর্থাৎ গোপনে। তাই বিশ্বের বিভিন্ন দেশে এরকম গুপ্ত সমিতি গড়ে ওঠে, ভারতবর্ষও গড়ে উঠেছিল। অনুশীলন সমিতির কথা বলা যায়, গ্রিসে হিটার ইয়া ফ্লিকির কথা বলা যায়, ইতালিতে কার্বোনারি সমিতির কথা বলা যায় এবং চীনে এই শ্বেতপদ্ম গুপ্ত সমিতি বা বক্সার সমিতির কথা বলা যায়। তো এই সমিতি চীনে প্রথম বিদ্রোহ করেছিল পাশ্চাত্য শক্তির বিরুদ্ধে, কারণ আফিম যুদ্ধের ভিতর দিয়ে পাশ্চাত্য শক্তিগুলি চীনের উপরে নানা রকম চুক্তি চাপিয়ে দেয়,
অসম চুক্তি চাপিয়ে দেয় এবং এই চুক্তির একতরফাভাবে চাপিয়ে দিয়ে তারা চীনের উপরে নানা রকম সুযোগ সুবিধা লাভ করে। চীনে অতিরাষ্ট্রিক সুযোগ সুবিধা তারা লাভ করতে থাকে এবং এর ফলে চীনের বিভিন্ন ক্ষেত্রে সংকট দেখা দেয়, অর্থনৈতিক সংকট, সামাজিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে সংকট দেখা দেয়। আর চীনে কিন্তু রক্ষণশীল স্বার্থপর ব্যক্তি, তারা চীনকে ভাগাভাগি করার জন্য এই সময় উঠে পড়ে লাগে, তারাও এই বিদেশিদের সাথে হাত মেলায়। আবার ঠিক এই সময় চীনে যে খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচার করছিলেন, সেই ধর্ম প্রচারকরা তারা চীনাবাসীদেরকে জোর করে ধর্মান্তরিত করতে থাকে, তারা চীনাবাসীর সাথে দুর্ব্যবহার করতে থাকে। তাদের এই কার্যকলাপে ক্ষিপ্ত হয়ে এই বক্সাররা বিদ্রোহ করে। যদিও বক্সারদের প্রথমে এই ধর্মীয় বিষয়টা ছিল না, বা এই ধর্মীয় যারা প্রচারক তাদের বিরুদ্ধে বিদ্রোহটা ছিল না, কিন্তু পরবর্তীকালে যেহেতু বিদেশি বিতাড়নই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়, তো সেক্ষেত্রে এই যে ধর্ম প্রচারক যারা এসেছিলেন চীনে, তারাও বিদেশি ছিলেন। তাই এই ধর্ম প্রচারকদের বিরুদ্ধে আন্দোলন আর বিদেশিদের বিরুদ্ধে আন্দোলন দুটো বিষয় একাকার হয়ে যায় এবং এই বক্সার বিদ্রোহ সংগঠিত হয়। এবং বক্সার বিদ্রোহ যখন হয়, চীনের যে রাজমাতা জুসি তিনি এই বক্সারদের সমর্থন করেন। এর ফলে বিভিন্ন রাজপুরুষ, বিভিন্ন প্রদেশের যিনি শাসনকর্তা বা এমনকি যুবরাজ চিং, প্রত্যেকে এই বিদ্রোহীদেরকে সমর্থন করে। কারণ প্রত্যেকে চেয়েছিল, চীনাবাসীরা চেয়েছিল যে চীন থেকে বিদেশিরা চলে যাক। এই কারণে সরকারি রাষ্ট্রীয় তরফ থেকে, চীনা রাজ দরবার থেকেও এই আন্দোলনকে সমর্থন করা হয়। এবং এই বিদ্রোহীরা পিকিং এর যে দূতাবাসগুলো ছিল, সেই দূতাবাসগুলোকে অবরোধ করে এবং শেষ পর্যন্ত পাশ্চাত্য শক্তিগুলি একজোট হয়ে একটা আন্তর্জাতিক প্রতিরক্ষা বাহিনী তৈরি করে। এই প্রতিরক্ষা বাহিনী একে একে এইসব দূতাবাসগুলিকে অবরোধ মুক্ত করে এবং এই বিদ্রোহকে কঠোরভাবে দমন করে। দমন করার পর চীনের সাথে স্বাক্ষর করে বক্সার প্রোটোকল। সেই বক্সার প্রোটোকলে চীনের উপরে একাধিক শর্ত চাপিয়ে দেওয়া হয়। যারা বিদ্রোহ করেছিল, যারা প্রধান নেতা, তাদেরকে ফাঁসি দেওয়া হয়, দ্বীপান্তর করা হয়, নানা রকম শর্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয়। তো এই ছিল মূল ঘটনা। এখন আমাদের মূল ফোকাস যেটা কোশ্চেনের, প্রকৃতি বা চরিত্র, অর্থাৎ এটা কোন ধরনের বিদ্রোহ ছিল? বক্সারদের বিদ্রোহ, না অন্য কোনো ধরনের বিদ্রোহ, না জাতীয়তাবাদী বিদ্রোহ, না স্বাধীনতার আন্দোলন? এই বিষয়টা নিয়ে, এই যে চরিত্র বা ক্যারেক্টারাইজ নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বক্সার বিদ্রোহকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তা বক্সার বিদ্রোহ যখন পরিচালিত হয়, প্রথমে বক্সাররা সংগঠিতভাবে আন্দোলনটা পরিচালনা করে, কিন্তু এই সময় চীনে কৃষি সংকট দেখা দেয়। ফলে কৃষকরা দলে দলে এই বক্সার সমিতিতে যোগদান করে এবং এই আন্দোলনটা অনেকটা হয়ে ওঠে কৃষক বিদ্রোহ। কমিউনিস্ট পার্টি, চীনের কমিউনিস্ট পার্টি এবং আরো অনেক ঐতিহাসিক স্বীকার করে নিয়েছেন যে বক্সার বিদ্রোহটা ছিল একটা কৃষক বিদ্রোহ। কারণ 1960 সালে, মানে বক্সার বিদ্রোহের প্রায় 60 বছর পরে একটা সমীক্ষা থেকে জানা যায় যে যেসব বক্সাররা বেঁচে ছিলেন তাদের উপরে সমীক্ষাটা করা হয় এবং সমীক্ষা থেকে দেখা যায় প্রায় 70% বক্সাররা ছিলেন কৃষক পরিবারভুক্ত, অর্থাৎ সমাজের দরিদ্র শ্রেণীর মানুষ এই বিদ্রোহে প্রধান চালিকা শক্তি ছিল। এবং অল্প বয়সে কৃষক পরিবারের যুবক ছেলেরা তারা দলে দলে এই বক্সার সমিতিতে যোগদান করে এবং এই বিদ্রোহে অংশগ্রহণ করে। তাই এই বিদ্রোহটা মূলত ছিল কৃষক বিদ্রোহ। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন, সেই বিষয়টা আমরা একবার বোর্ডে দেখে নিই কি লেখা রয়েছে। ফেয়ারব্যাং, বিখ্যাত ঐতিহাসিক, বিশেষ করে চীনের উপরে এক বিখ্যাত ঐতিহাসিক ফেয়ারব্যাং, তিনি বলছেন যে বক্সার বিদ্রোহ ছিল এক প্রত্যক্ষ সংগ্রাম, সরাসরি বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই, ফাইট ছিল, মুখোমুখি সংঘর্ষ ছিল, সরাসরি সংঘর্ষ বা প্রত্যক্ষ সংগ্রাম ছিল এই বক্সার বিদ্রোহ। কারণ বক্সাররা আক্রমণ করেছিল বিদেশি দূতাবাস, বিদেশিদের উপর আক্রমণ করেছিল সরাসরি, তাই এটি ছিল প্রত্যক্ষ সংগ্রাম। জ্যাক গ্রে বলেছেন যে এই বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল বিদেশিদের চীন থেকে বিতাড়ন করা। তাই জা সেনও বলেছেন, ঐতিহাসিক জা সেনও, যে খ্রিস্টানদের বিরুদ্ধে, বিশেষ করে খ্রিস্ট ধর্ম প্রচারকদের বিরুদ্ধে তীব্র জেহাদ ছিল এই বক্সার বিদ্রোহ। তাহলে ঐতিহাসিক তিন ভাবে কিন্তু বলছেন। ফেয়ারব্যাং বলছে প্রত্যক্ষ সংগ্রাম, জ্যাক গ্রে বলছে বিদেশিদের বিতরণ, জা সেনও বলছেন যে এটা খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে একটা জেহাদ ছিল। অবশ্য জা সেনও এটাও স্বীকার করে নিয়েছেন যে এই বিদ্রোহ মূলত ছিল কৃষক বিদ্রোহ। 1960-এর একটা সমীক্ষা থেকে জানা যাচ্ছে 70% মানুষ
ছিলেন কৃষক পরিবারভুক্ত বক্সারদের ভিতরে, তাই এটি ছিল কৃষক বিদ্রোহ। এছাড়া এই কৃষক বক্সার বিদ্রোহে ক্ষেত মজুর, কুলি, দোকানদার, ফেরিওয়ালা, হস্তশিল্পী, শিক্ষক, এক কথায় সমাজের যারা দরিদ্র শ্রেণীর মানুষ তারাই এই বিদ্রোহে অংশগ্রহণ করে। তাই এই বিদ্রোহটা পরিপূর্ণভাবে ছিল একটি কৃষক বিদ্রোহ, এটা মাথায় রাখতে হবে। জি.এন. স্ট্রাগার বলছে এটা ছিল খ্রিস্টান ধর্ম বিরোধী, কারণ এই বক্সাররা চীনের যে কনফুসীয়বাদ, তাওবাদ এই ধর্মে বিশ্বাসী ছিলেন এবং তাদের নিজস্ব ধর্মীয় গোড়ামি ছিল, ধর্মীয় রক্ষণশীলতা ছিল। তারা ভাবতেন যে এইভাবে বক্সিং অনুশীলন করার ভিতর দিয়ে তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক শক্তি জাগ্রত হবে, যাকে ভেদ করতে পারবে না বন্দুকের গুলি বা বুলেট। অর্থাৎ তারা তাদের ধর্মকে আঁকড়ে ধরে বেঁচেছিল। আর এই সময় তাদের উপরে ধর্মীয় আক্রমণ শুরু করে এই খ্রিস্টান মিশনারিরা। তাই প্রথমে না হলেও পরবর্তীকালে এই খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে তারা প্রতিবাদ বা আন্দোলন বা বিদ্রোহ করে এবং বিদেশি বিতাড়ন এবং খ্রিস্ট ধর্ম বিরোধী আন্দোলন একাকার হয়ে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়। কারণ মিশনারিরা দুর্ব্যবহার করতেন বক্সারদের বা এই চীনাবাসীদের প্রতি, তাই তাদের বিরোধিতা করাই ছিল মূল লক্ষ্য। বিদেশি বিতাড়নের সাথে সাথে এই খ্রিস্টান মিশনারিদেরও দেশ থেকে বিতাড়িত করাও কিন্তু একটা প্রধান উদ্দেশ্য ছিল। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই বক্সারদের কিন্তু উন্নত কোনো সামাজিক কর্মসূচি ছিল না। তারা সংঘবদ্ধ হয়ে আন্দোলন করেছিল ঠিকই, কিন্তু সামাজিক কোনো কর্মসূচি ছিল না। সাংগঠনিক দিক থেকেও যে তারা খুবই শক্তিশালী ছিল, ঐক্যবদ্ধ ছিল, তেমনটাও কিন্তু বলা যায় না। তাই ইসরায়েল অ্যাপস্টাইন বলছেন সাধারণ মানুষ যারা সংস্কৃতি চেতনা সম্পন্ন যে সাধারণ মানুষ, এই ধরনের মানুষের দস্যু বৃত্তি ছিল এই বক্সার বিদ্রোহ। কারণ বক্সাররা কিন্তু দস্যু বৃত্তি বা ডাকাতি এর আশ্রয় নিয়েছিল। গোপনে তারা আক্রমণ করত বিদেশিদের উপর, গোপনে ডাকাতি করত। এবং কারা করত? সাধারণ মানুষ। সাধারণ মানুষের মধ্যে যারা আবার সংস্কৃতি চেতনা সম্পন্ন, যারা দেশকে ভালোবাসে, দেশকে রক্ষা করতে চেয়েছিল, এই ধরনের মানুষেরা তারা গোপনে এই দস্যু বৃত্তি বা ডাকাতির পথ বেছে নেয়, যাকে আমরা রবিন হুডের সাথে তুলনা করতে পারি। বড় লোকের কাছ থেকে অর্থ লুট করে গরিবের মধ্যে বিতরণ করা, এটাকে আমরা বলছি রবিন হুড জাতীয় দেশপ্রেমীদের কার্যকলাপ। কে বলছেন এই কথা? ইসরায়েল অ্যাপস্টাইন। এবং তিনি বলছেন যে চীনাদের সাম্রাজ্যবাদ বিরোধী এই সংগ্রাম শেষ পর্যন্ত একটা জাতীয় সংগ্রামে পরিণত হয়েছিল। রাজনৈতিক ডাকাতি, দস্যুবৃত্তি বা এই ধরনের জঙ্গিমূলক কার্যকলাপ করলেও তারা কিন্তু দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলনটা পরিচালনা করেছিল। তাই এটা ছিল একটা জাতীয় সংগ্রাম, দেশকে স্বাধীন করার জন্য, দেশের রাষ্ট্রীয় অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখার জন্য, দেশের সার্বভৌমকতাকে বজায় রাখার জন্য এই আন্দোলনটা পরিচালিত হয়েছিল। তাই ইসরায়েল অ্যাপস্টাইন এটাকে দস্যুবৃত্তি বললেও এটা যে একটা জাতীয় বিদ্রোহ ছিল সে কথাও কিন্তু উল্লেখ করেছেন। এবার আসি এই বিদ্রোহে নারীদের ভূমিকা নিয়ে। নারীরা এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে, সর্বস্তরের নারীরা। অল্প বয়সী যেসব মেয়েরা 10, 12, 18 বছরের ভিতরে যেসব বয়স যেসব মেয়েরা, তারা তৈরি করেছিল লাল লণ্ঠন বাহিনী। তাদের যে সংগঠন, সেই সংগঠনকে বলা হয় লাল লণ্ঠন বাহিনী। এছাড়া ছিল দেখো নীল লণ্ঠন। নীল লণ্ঠনটাকে একটু মধ্যবয়স্ক নারীদের যে সংগঠন, নীল লণ্ঠন। আর একটু বৃদ্ধ বয়সের যারা নারী, তাদের সংগঠন ছিল কালো লণ্ঠন। আর বিধবা নারীদের একটা সংগঠন ছিল যাকে বলা হয় সবুজ লণ্ঠন বাহিনী। তাই লাল, নীল, সবুজ, কালো এই লণ্ঠন বাহিনী অর্থাৎ নারীদের যে সংগঠন, এই নারীরা এই সংগঠন তৈরি করে এই বক্সার বিদ্রোহীদের পাশে এসে দাঁড়ায় এবং নানাভাবে বিদ্রোহীদের সাহায্য করে এবং তারাও বিদ্রোহের একটা অংশীদার হয়ে ওঠে। তাই এই বিদ্রোহীদের যে কার্যকলাপ, তাদের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির প্রশংসা করেছেন এক বিশিষ্ট মার্ক্সবাদী নেতা লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন। রাশিয়ার সমাজতন্ত্র সরকার প্রতিষ্ঠা করেছিলেন এই লেনিন, সাম্যবাদী বিপ্লবের রূপকার লেনিন। তিনি কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন চীনের এই বক্সারদের, কারণ তাদের কার্যকলাপ ছিল অনেকটা সাম্যবাদী কার্যকলাপ।
তাই তিনি এই বিপ্লবীদেরকে ভূয়সী প্রশংসা করেছেন। মার্ক স্টোইন নামক এক বিখ্যাত পণ্ডিত, তিনি চীনের এই বক্সারদেরকে অভিনন্দন জানিয়েছেন তাদের এই বিদ্রোহের জন্য। বিশ্বের কাছে একটা বার্তা ছিল এই বক্সার বিদ্রোহ, পাশ্চাত্য সাম্রাজ্যবাদী কার্যকলাপের বিরুদ্ধে একটা বার্তা তুলে ধরতে পেরেছিলেন এই বক্সাররা, যার জন্য এই বিদ্রোহীদেরকে সমর্থন করেছিল আন্তর্জাতিক স্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মার্ক স্টোইন থেকে শুরু করে লেনিন থেকে শুরু করে আরো একাধিক পণ্ডিত, সাহিত্যিক, ঐতিহাসিকেরা। তবে এই আন্দোলনে প্রতিটা আন্দোলনেরই ত্রুটি থাকে, কারণ এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। এই আন্দোলন একটা সময় দমন করেন পাশ্চাত্য শক্তি বর্গ, তাই এই আন্দোলনের মধ্যেও ত্রুটি দেখা যায়। মূলত মতাদর্শগত ত্রুটি, অন্য কোনো ত্রুটি নয়, মতাদর্শগত ত্রুটি আমরা এর ভিতরে দেখতে পাই। কারণ এই বক্সাররা ধর্মের উপর অধিক গুরুত্ব দিয়েছিলেন, তারা তাদের প্রাচীন রক্ষণশীল ধর্মকে আঁকড়ে ধরে রেখেছিলেন। কনফুসিয়বাদ, তাওবাদ, এই ধর্মকে তারা আঁকড়ে ধরে রেখেছিলেন, নিজেদের ধর্ম সম্পর্কে তাদের উচ্ছ্বাস ছিল, এবং ধর্মের কুসংস্কার তাদেরকে অন্ধ করে রেখেছিল। তাই তারা আধুনিক অস্ত্রের পরিবর্তে তীর, ধনুক, বর্ষা, লাঠি বা মুষ্টিযুদ্ধ অনুশীলন করতেন, এবং এগুলোর দিয়ে তারা পাশ্চাত্য শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, যেটা একটা অসম প্রতিযোগিতা ছিল। কিন্তু তারা ভেবেছিলেন এভাবেই তারা জয়লাভ করবেন। তাদের এই অন্ধ বিশ্বাস তাদেরকে সেই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। তারা মুষ্টিযুদ্ধ, বক্সিং অনুশীলন করতেন। এ সময় যে কৃষি সংকটটা দেখা দেয়, যে কৃষি সংকটের কারণে কৃষকরা দলে দলে এই বক্সার বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, অথচ এই বক্সাররা কৃষকদের জন্য কোন রকম সংস্কারমূলক কর্মসূচি বা ভূমি সংস্কার কর্মসূচি গ্রহণ করেনি। মূল আন্দোলনকারী হচ্ছে কৃষক, তাদের হয়ে কোন রকম কর্মসূচি তারা গ্রহণ করতে পারেনি। এটা ছিল তাদের একটা সীমাবদ্ধতা। দুটি ত্রুটি খুবই গুরুত্বপূর্ণ। একটা ছিল মতাদর্শগত ত্রুটি, ধর্মের উপর অধিক গুরুত্ব দিয়েছিল তারা। আরেকটা হচ্ছে যে মূল চালিকা শক্তি ছিল কৃষক, অথচ সেই কৃষকদের জন্য তারা কোন রকম ভূমি সংস্কার বা অন্যান্য সংস্কারমূলক কার্যকলাপ তারা গ্রহণ করতে পারেনি। তাই এরিক হবস তার প্রিমিটিভ রিবেলস গ্রন্থে বলেছেন যে সামাজিক আন্দোলন, এটি ছিল একটা সামাজিক আন্দোলন, প্রতিবাদের আদিম অভিব্যক্তি, অর্থাৎ লুটতরাজ, ডাকাতি, দস্যুবৃত্তি, দাঙ্গা হাঙ্গামা, এর মাধ্যমেই তারা এই আন্দোলনটা চালিয়েছিল। এটা ছিল প্রতিবাদের একটা আদিম অভিব্যক্তি। আদিমকাল থেকেই প্রতিবাদ কিন্তু এভাবেই হয়েছে, এই গোপনে হত্যা, ডাকাতি, দাঙ্গা হাঙ্গামা। তো এই পথ তারা বেছে নিয়েছিলেন। এটা একটা সামাজিক আন্দোলন ঠিকই, তবে এটা ছিল প্রতিবাদের আদিমতম অভিব্যক্তি। কারণ তারা এখানে রবিনহুড জাতীয় যে বিষয়টা, সেই বিষয়টা অবলম্বন করেছিল। রবিনহুড জাতীয় ডাকাতি তারা গ্রহণ করেছিল। আর তাদের সাথে মিশেছিল কারা? শহরের যারা সর্বহারা শ্রেণী, সেই সর্বহারা শ্রেণী এই বক্সারদের সাথে মিশে গিয়ে একটা আশ্চর্য রকমের সংমিশ্রণ তৈরি করেছিল বক্সারদের মধ্যে। একদিকে ছিল শহরের সর্বহারা শ্রেণী, যারা দাঙ্গা হাঙ্গামায় খুবই পারদর্শী ছিল, আবার অন্যদিকে ছিল বক্সাররা, যারা আদর্শবাদী ছিল। তো এইভাবে এই বক্সারদের মধ্যে একটা সংমিশ্রণ লক্ষ্য করা যায়। চীনা কমিউনিস্ট পার্টির বক্তব্য আমরা একবার জেনে নিই। চীনা কমিউনিস্ট পার্টি বলছেন যে এই বিদ্রোহ ছিল একটা স্বতঃস্ফূর্ত কৃষক বিদ্রোহ, সম্পূর্ণভাবে কৃষক বিদ্রোহ, এবং কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল। কারণ কৃষি সংকট দেখা দিয়েছিল, তাদের জীবিকা নির্বাহ করা সম্ভব হচ্ছিল না। তারা এর ভিতর, এবং এই কারণে তারা চীনা সরকারকে দায়ী করেছিল, এবং চীনা সরকার হাতের পুতুলে পরিণত হয়েছিল বিদেশি শক্তির। অর্থাৎ বিদেশি শক্তিকে তাড়ানোর জন্য এই কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে এই বক্সার বিদ্রোহে অংশগ্রহণ করে। তাই চীনা কমিউনিস্ট পার্টি বলেছেন এটি ছিল স্বতঃস্ফূর্ত একটা কৃষক বিদ্রোহ। ক্লাইড ও বিয়ার্স বলছেন বিদেশি যে অনুপ্রবেশ হয়েছিল চীনে, প্রায় 10-12টি দেশ এখানে এসেছিল এবং শোষণ করেছিল বা করছিল, এই বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে, তাদের শোষণের বিরুদ্ধে এই বক্সার বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তাই এটা একটা ছিল জাতীয় সংগ্রাম, এবং এই
বক্সার বিদ্রোহ পরবর্তীকালে যেসব চীনে যেসব গণ আন্দোলন হয়েছে তাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। মাও সেতুং যে 1949 সালে চীনে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে, তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন সান ইয়াতসেনের কাছ থেকে, 1911 প্রজাতান্ত্রিক বিপ্লবের কাছ থেকে। আর 1911 প্রজাতান্ত্রিক বিপ্লব অনুপ্রেরণা পেয়েছিল তার আগে 1900 সালের বক্সার বিদ্রোহের কাছ থেকে। অর্থাৎ বক্সার বিদ্রোহ চীনের পরবর্তীকালে যেসব গণ আন্দোলনগুলো হয় তাদের কাছে একটা আদর্শ হয়ে কাজ করেছিল। এবং এই বক্সার বিদ্রোহের থেকে অনুপ্রাণিত হয়ে 1911 ডক্টর সান ইয়াতসেন চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। চীনের যে সরকার অর্থাৎ যে রাজতন্ত্র তাকে হটিয়ে দেন এবং সেখানে একটা প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন। এটাই ছিল এই বক্সার বিদ্রোহের একটা তাৎপর্য বা গুরুত্ব। তা বক্সার বিদ্রোহের কারণ এবং তার যে ফলাফল বা তাৎপর্য নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করবো। এখন যেটা আলোচনা করলাম তোমাদের সামনে তার প্রকৃতি বা চরিত্র। বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা করেছেন। ফেয়ারব্যাঙ্ক প্রত্যক্ষ সংগ্রাম বলছে, জ্যাক গ্রে বলছে বিদেশি বিতরণ, যা সেনো বলছে খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্রোহ, কৃষক বিদ্রোহ বলছেন। এছাড়া জি.এন. স্ট্রাগার বলছে খ্রিস্টান বিরোধী একটা আন্দোলন ছিল। এবং এখানে ইসরায়েল অ্যাপেস্টাইন বলছেন এটা ছিল পাশ্চাত্য শক্তির বিরুদ্ধে একটা সংগ্রাম। এছাড়া এরিক হবস একে সামাজিক আন্দোলন বলেছেন। লেনিন এদের কার্যকলাপকে প্রশংসা করেছেন। চীনা কমিউনিস্ট পার্টি বলছে স্বতঃস্ফূর্ত কৃষক বিদ্রোহ। ক্লাইড এবং বিয়ার্স বলছে বিদেশি বিতাড়ন বা বিদেশিদের বিরুদ্ধে তাদের শোষণের বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল, একটা জাতীয় সংগ্রাম ছিল এই বক্সার বিদ্রোহ। তো এই ছিল সংক্ষিপ্ত আলোচনা বক্সার বিদ্রোহের উপরে। আশা করি কিছুটা হলেও একটা বেসিক ধারণা দিতে পারলাম। এর যে উত্তর আছে 20 নম্বর 1000 ওয়ার্ড, সে অ্যান্সার নিয়ে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। চীনে সংগঠিত বক্সার বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। মার্কস 20। চৈনিক ইতিহাস আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বক্সার বিদ্রোহ। বিভিন্ন রাষ্ট্রের ইতিহাসে এমন নজির পাওয়া যায় যে যখন প্রতিক্রিয়াশীল শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রকাশ্যে গণ আন্দোলন সম্ভব নয়, তখন সেই আন্দোলন শাসক গোষ্ঠীর দৃষ্টির অন্তরালে গুপ্ত সমিতির মাধ্যমে গোপনে পরিচালিত হয়। এই ধরনের গুপ্ত সমিতিগুলির মধ্যে উল্লেখযোগ্য ইতালির কার্বোনারি সমিতি, জার্মানির টুজেন্ডবুন্ড, গ্রিসের হিটারিয়া ফিলিকি, পোল্যান্ডে ফিলিমোশিয়ান, কেনিয়ার মাউ মাউ, চীনের ছিনচুই হুই শ্বেতপদ্ম সমিতি, অষ্টতিগ্রম সমিতি, ভারতের অনুশীলন সমিতি প্রভৃতি। পরের প্যারা দেখো কি বলা হচ্ছে। প্রথম চীন জাপান যুদ্ধের পর যখন বিদেশি শক্তিবর্গ নিজ নিজ স্বার্থ বা স্বার্থে চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমকতা বিনষ্ট করতে তৎপর হয়, তখন বিদেশিদের দেশ থেকে বিতাড়নের জন্য এবং দেশকে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী তার প্রভাব থেকে মুক্ত করার জন্য বক্সার নামে একটি গুপ্ত সমিতি 1900 খ্রিস্টাব্দ নাগাদ ব্যাপক আন্দোলন শুরু করে, যা চীনের ইতিহাসে বক্সার বিদ্রোহ নামে পরিচিতি লাভ করে। এই বক্সার বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিক এবং পণ্ডিত মহলে বিভিন্ন ধরনের মতামত প্রচলিত আছে। প্যারা করে দেখো। জাপানের কাছে 1895 খ্রিস্টাব্দে চীনের শোচনীয় পরাজয়ের পর বিভিন্ন পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তিবর্গ কর্তৃক চীনের বিভাজন, চীনের বা চীনাদের প্রতি খ্রিস্টান মিশনারিদের দুর্ব্যবহার প্রভৃতি ঘটনার হিংস্র প্রতিক্রিয়া প্রতিফলিত হয় বক্সার বিদ্রোহের মাধ্যমে। প্রখ্যাত ঐতিহাসিক ফেয়ারব্যাঙ্কের মতে দ্য বক্সার মুভমেন্ট এমার্জেড as a direct action response to the deepening crisis in the liver of the whole Chinese people। এর বাংলা দেখো এখানে দেওয়া আছে, মানে ট্রান্সলেট করা আছে। চীনা জনজীবনে যে গভীর সংকট দেখা দিয়েছিল বক্সার বিদ্রোহ ছিল তার বিরুদ্ধে এক প্রত্যক্ষ সংগ্রাম। ঐতিহাসিক জ্যাক গ্রে বলেন, বক্সার বিদ্রোহীদের মূল উদ্দেশ্য ছিল বিদেশিদের চীন থেকে বিতাড়ন। ঐতিহাসিক জা সেনো বলেছেন, বক্সার বিদ্রোহ ছিল চীনাদের একটি জাতীয়তাবাদী প্রতিক্রিয়া এবং খ্রিস্টান মিশনারি ও ধর্মান্তরিত চীনা খ্রিস্টানদের বিরুদ্ধে জেহাদ। প্যারা করে দেখো পরের প্যারা কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে বক্সার বিদ্রোহ ছিল গুপ্ত সমিতির নেতৃত্বাধীন একটি কৃষক বিদ্রোহ। একথা বলেছেন ঐতিহাসিক জা সেনো। বক্সার বিদ্রোহে অংশগ্রহণকারী যে সকল ব্যক্তি 1960 খ্রিস্টাব্দ নাগাদ বেঁচে ছিলেন তাদের মধ্যে সমীক্ষা থেকে দেখা গেছে যে বিদ্রোহীদের প্রায়
70% ছিল কৃষক পরিবারভুক্ত এবং তাদের বয়স ছিল সাধারণভাবে 12 থেকে 18 বছরের মধ্যে। এরা অধিকাংশই ছিল ক্ষেত মজুর, এছাড়া কুলি, ফেরিওয়ালা, মাঝি, ছোট দোকানদার, কর্মচ্যুত হস্তশিল্পী ও স্কুল শিক্ষকরা এই বিদ্রোহে অংশগ্রহণ করে। সুতরাং দেখা যাচ্ছে বিদ্রোহে অংশগ্রহণকারীর অধিকাংশই ছিল দরিদ্র শ্রেণীর মানুষ। সম্রাজ্ঞী জুসি এই বিদ্রোহে সমর্থন জানানোর পর বহু রাজপুরুষ ও জেন্ট্রির সদস্যরা এই বিদ্রোহে অংশ নেয়। প্যারা করে ঐতিহাসিক জি.এন. স্ট্রাগার বিদ্রোহীদের খ্রিস্ট ধর্মের বিরোধিতা প্রসঙ্গে বলেন, বক্সাররা প্রকৃতপক্ষে খ্রিস্টান বিরোধী ছিল না, কারণ ধর্মীয় গোড়ামি ছিল চীনের ঐতিহ্য বিরোধী। প্রকৃতপক্ষে বিদ্রোহীদের ইউরোপীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ক্ষোভ খ্রিস্টান বিরোধিতায় রূপান্তরিত হয়েছিল। এই বক্তব্য আংশিক সত্য হলেও সর্বাংশে সত্য নয়, কারণ কনফুসীয় মতবাদ, তাওবাদ এবং বৌদ্ধ ধর্মের প্রশ্রয়ে লালিত রক্ষণশীল চীনা বুদ্ধিজীবীরা প্রচার করেছিল যে খ্রিস্ট ধর্মের অশুভ প্রভাব চীনের বর্তমান সংকটের জন্য দায়ী। তাই বিদ্রোহীদের পক্ষে খ্রিস্ট ধর্মের বিরোধী হওয়া অস্বাভাবিক ছিল না। আবার খ্রিস্টান মিশনারিরা চীনাদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করত এবং তাদের ধর্মান্তরিত করার জন্য যে কোনো ধরনের নিচু কাজ করতে কুণ্ঠিত হতো না। তাদের অসততা ও দুর্ব্যবহার চীনাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল। সুতরাং পরিস্থিতি চীনাদের খ্রিস্টান বিরোধী করে তুলতে সাহায্য করেছিল এবং এই বিরোধিতার সাথে তাদের ধর্মীয় গোড়ামির কোনো সম্পর্ক ছিল না। তবে বিদ্রোহীদের একটি পর্যায়ে খ্রিস্টান বিরোধিতা ও বিদেশি বিরোধিতা একাকার হয়ে যায়। প্যারা করে দেখো, বক্সার বিদ্রোহীদের প্রকৃতপক্ষে উন্নত মানের সামাজিক কর্মসূচি ছিল না। আবার একটি বিদ্রোহকে সফল করার জন্য যে সাংগঠনিক দক্ষতার প্রয়োজন, সে ধরনের কোনো দক্ষ সংগঠন ও বক্সারদের ছিল না। এদিক থেকে তাইপিং বিদ্রোহীদের তুলনায় বক্সার বিদ্রোহীরা ছিল অনেকাংশে পিছিয়ে। তাই কিছু ইউরোপীয় ঐতিহাসিক বক্সার বিদ্রোহকে উন্মত্ত গোড়ামির দ্বারা পরিচালিত একটি প্রতিক্রিয়াশীল অভ্যুত্থান হিসাবে চিহ্নিত করেছেন। কিন্তু ঐতিহাসিক ইসরায়েল এফ স্টেইন এর বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, এই অভ্যুত্থানকে প্রতিক্রিয়াশীল হিসাবে আখ্যায়িত করা অমার্জিত সাম্রাজ্যবাদী কুৎসা ছাড়া কিছুই নয়। তার মতে চীনের সাধারণ মানুষ একদল সংস্কৃতি বোধসম্পন্ন দস্যু, যারা তাদের দেশকে ভাগ করে গ্রাস করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে লড়াই করেছিল বক্সার অভ্যুত্থানের মাধ্যমে। গণপ্রজাতন্ত্রী চীনা ঐতিহাসিকরাও এই বিদ্রোহকে দেশ প্রেমিক চীনাদের সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম বলে মনে করেন। নারীদের ভূমিকা, বক্সার বিদ্রোহে নারীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এরা কতগুলি বিশেষ সংগঠনে বিভক্ত ছিল। 12 থেকে 18 বছর বয়সী মেয়েরা লাল লণ্ঠন বাহিনীর সদস্য ছিলেন। মধ্যবয়স্ক গৃহবধূরা ছিল নীল লণ্ঠন বাহিনীর সদস্য। বর্ষীয়সী মেয়েরা বা গৃহবধূরা ছিল কালো লণ্ঠন বাহিনীর সদস্য। আবার বিধবা রমণীদের সংগঠন ছিল সবুজ লণ্ঠন বাহিনী। এদের মধ্যে লাল লণ্ঠন বাহিনীর সদস্য ছিলেন সব থেকে বেশি। এইভাবে চীনা মহিলারা বিদ্রোহকে শক্তিশালী করে তোলে। পরের প্যারা দেখো, বক্সার বিদ্রোহীদের কার্যকলাপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রুশ বিপ্লবের রূপকার কমরেড লেনিন। এছাড়া বক্সার বিদ্রোহীরা সমসাময়িক বিশ্বের বহু উদারনৈতিক দৃষ্টিভঙ্গি ও গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষদের সহানুভূতি লাভ করেছিল। উল্লেখ করা যেতে পারে যে প্রখ্যাত আমেরিকান ঔপন্যাসিক মার্ক স্টোয়েন সভ্যতার তথাকথিত রক্ষক সাম্রাজ্যবাদী শক্তিবর্গের বিরুদ্ধে বক্সারদের সংগ্রামকে উষ্ণ অভিনন্দন জানিয়েছিলেন। এর পরের প্যারা দেখো, বক্সার বিদ্রোহীরা মতাদর্শগত দিক থেকে একটা ত্রুটি মুক্ত ছিল না। এরা ধর্মীয় বিশ্বাসের উপর অত্যাধিক গুরুত্ব আরোপ করেছিলেন। তাছাড়া এরা মতাদর্শ নিয়ে জনগণকে প্রভাবিত করার পরিবর্তে মুষ্টিযুদ্ধ বা বক্সিং অনুশীলনের মাধ্যমে জনগণকে আকৃষ্ট করার পক্ষপাতী ছিলেন। এরা বিশ্বাস করত যে বিভিন্ন ধরনের জাদুবিদ্যার অনুশীলন এবং রক্ষা কবচ এদের অপরাজেয় করে তুলেছে। যদিও তদানীন্তন চীনের কৃষি সংকট বক্সার বিদ্রোহকে ত্বরান্বিত করেছিল এবং বিদ্রোহীদের অধিকাংশ ছিল কৃষক পরিবারভুক্ত, তথাপি বক্সাররা ভূমি সংস্কারের বিষয়ে কোনো সুষ্ঠু কর্মসূচি নেয়নি। ঐতিহাসিক এরিক হবস তার প্রিমিটিভ রিবেলস নামক গ্রন্থে বলেছেন, বক্সার বিদ্রোহ ছিল সামাজিক আন্দোলন ও প্রতিবাদের আদিমতম অভিব্যক্তি, যেখানে রবিনহুড সুলভ ডাকাতি, গ্রাম্য গুপ্ত সংস্থার প্রতিবাদী সংগ্রাম এবং প্রাক সর্বহারা শহুরে
জনতার দাঙ্গার এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছিল। এটা এক সর্বহারা শহুরে জনতার। প্যারা করে দেখো, বক্সার বিদ্রোহের সমর্থন করেছিল একদল রাজপুরুষ ও ভূস্বামী শ্রেণী, কারণ এদের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ছিল পাশ্চাত্যের প্রগতিশীল ভাবধারার পরিপন্থী। আবার বহু চিং রাজপুরুষ বক্সারদের কুসংস্কারময় গোড়ামিকে ঘৃণা করলেও তাদের লক্ষ্য ও দেশপ্রেমিক চেতনার প্রতি তাদের সহানুভূতিশীল ছিল। বক্সার বিদ্রোহের মূল্যায়ন প্রসঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির বক্তব্য, বক্সার বিদ্রোহ ছিল একটি স্বতঃস্ফূর্ত কৃষক বিদ্রোহ, কিন্তু বিদ্রোহীদের অন্ধ বিদেশি বিরোধিতার জন্য এই বিদ্রোহ সামন্ততন্ত্র বিরোধী সংগ্রামের রূপ লাভ করেননি। তবে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই গড়ে তোলার ক্ষেত্রে বিদ্রোহীরা গৌরবময় ভূমিকা পালন করে। প্যারা করে এটি শেষ প্যারা, সর্বশেষ বা সবশেষে বলা যায়, বহুমাত্রিক চরিত্র বিশিষ্ট বক্সার বিদ্রোহের গুরুত্ব চীনা ইতিহাসে অপরিসীম। ঐতিহাসিক ক্লাইড ও বিয়ার্স বলেন, বক্সার বিদ্রোহ চীনে বিদেশি অনুপ্রবেশ ও শোষণের বিরুদ্ধে চীনা জনগণের ঘোরতর অসন্তোষ ও তার রদ করার জন্য জাতীয় প্রতিবাদের ইঙ্গিত বহন করে। এই বিদ্রোহ পরোক্ষভাবে চীনে সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সাহায্য করে। চীনা শাসক শ্রেণী প্রতিক্রিয়াশীল নীতি ত্যাগ করে পাশ্চাত্যের আদলে সংস্কার কর্মসূচি গ্রহণ আবশ্যক বলে মনে করে। বলা যায়, বক্সার বিদ্রোহ 1911 বিপ্লবের পথ প্রশস্ত করে এবং ডক্টর সান ইয়াতসেনের নেতৃত্বে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল চীনে বক্সার বিদ্রোহের প্রকৃতি বা চরিত্রের উপরে 20 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, অবশ্যই পরীক্ষা আসতে পারে। এর পরবর্তীতে তোমাদের বক্সার বিদ্রোহের কারণ ও তার ফলাফল নিয়ে আলোচনা করব। খুব দ্রুত তোমাদের সামনে সেই প্রশ্নের উত্তর নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।